সংস্কারের প্রস্তাব নিয়ে আজ আবারও ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলাম খান। সংসদ ভবনে এলডি হলে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, পঞ্চদশ সংশোধনী নির্বাচন ব্যবস্থা সহ গণতন্ত্র সুসংহত করতে হবে। পাশাপাশি দেশের নাম পরিবর্তনের বিষয়টিতে দ্বিমত রয়েছে বিএনপির। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বাকশালী রাজনীতি বিএনপি করে না। সংবিধানের যে পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। এরপরে বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা, তারপর আর দুটো কমিশন আছে, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে যে আমরা কতটুকু পর্যায়ে পৌঁছলাম। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে রয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। দুপুর 12:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে দলটির প্রতিনিধিরা। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দলে আছেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনৌভা জাবিন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার, নিবন্ধন ও সময়সীমা বাড়ানো এবং মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠন সহ নানা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবার কথা রয়েছে। ছয় দফা দাবি আদায়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে মহাসমাবেশ করছে শিক্ষার্থীরা। ঢাকায় আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন সড়কে সকাল 11টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় 6 দফা দাবি আগামী 48 ঘন্টার মধ্যে না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঢাকার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। মৌলিক আশ্বাসে নয়, কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলে আবারও ক্লাসে ফিরবেন বলে জানান তারা। আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে সরকারকে তাদের দাবি মেনে নেয়ারও আহ্বান জানান। আপনারা জানেন আমাদের যে 6টা দাবি আছে, এই 6টা দাবিতে আমরা এতদিন পর্যন্ত আন্দোলন করছি। আমরা অনেকবার বসেছি কিন্তু নিরাশ, এই জন্য আমরা 6টা দাবি নিয়ে এখনো পর্যন্ত আন্দোলন করছি। পলিটেকনিক ইনস্টিটিউট সমর্থন করছে এবং এই 6 দফা দাবির সাথে একাত্মতা পোষণ করছে। জুলাই আগস্টের গণহত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 45 জনের তদন্ত রিপোর্ট আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে চিফ প্রসিকিউটর একথা জানান। এদিকে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আবু সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিউল আহসানকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি করবেন আজ। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন এবং 2 মাস পরে একটা তারিখ ঠিক করেছেন, সেই তারিখে যা রিপোর্ট দাখিলের জন্য রেখেছি। পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটি আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। সীমাবদ্ধতা মেনে দায়িত্ব পালনে বিচারকদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিচারকদের অন্যায় অবিচার করার কোনো সুযোগ নেই। আমাদের যে গাড়ির ব্যাপারটা আছে, আমি অনেকবার ফোন করেছি, অনেক চেষ্টা করেছি, অনেক কিছু দেখেছি। তোমাদের কিছু কিছু চৌকি আদালত আছে, জঘন্য অবস্থা, এখানে কোনো আদালত মানে বসতে পারার মতো অবস্থা না। সেটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি। আরও ফান্ডামেন্টাল যদি কোনো কিছু থাকে সেগুলো আমরা দেখতে চেষ্টা করব।
সর্বাত্মকভাবে চেষ্টা করব। যদি নাও করি চেষ্টা, সুবিধা পাওয়ার সাথে তোমার দায়িত্ববোধের কোনো সম্পর্ক নেই। তুমি তোমার দায়িত্ব পালন করবা, আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করব। আজকে তোমাদের আমরা কি কি সংস্কার করেছি, কি কি সংস্কার ভাবনা আছে, এগুলি কথা বলতে চেয়েছিলাম। যেটা বিচার প্রার্থী মানুষের জন্য সুবিধা হয় সেভাবে আমরা সংস্কার করে যাচ্ছি। আরও অনেক এক্সাইটিং অনেক কিছু করব। কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকার ফলে লাগামহীনভাবে বেড়েই চলেছে ভোজ্য তেলের দাম। বিশেষজ্ঞরা বলছেন, এক শ্রেণীর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দফায় দফায় বাড়ছে সয়াবিন তেলের মূল্য। এ অবস্থা থেকে উত্তরণে বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের উদার মানসিকতার এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন তারা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। দেশের বাজারে অনেক আগে থেকেই দেখা দিয়েছিল ভোজ্য তেলের সংকট, কিন্তু সেই সংকট কিছুটা কমে আসে রোজার শেষ ভাগেই। এর কিছুদিন যেতেই বাজারে আবারও দেখা দেয় সয়াবিন তেলের সেই সংকট, আর এই সংকটের মাঝে আবারও বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম। এই বাধ্যকতাটা আমি মনে করছি সাময়িক। নতুন করে 1 লাফে লিটারে 14 টাকা তেলের দাম বেড়ে যাওয়ায় ভক্তদের কাছে এ যেন মরার উপর খাড়ার ঘা। 1 লাফে 14 টাকা ঘোষণা দিবে কেন? আগে সবসময় দেখছি দাম বাড়লে 50 পয়সা 1 টাকা বাড়ে, এখন 1 লাফে 14 টাকা। কোন সুবিধার কারণে জনগণের সাথে এই পায়তারা করতেছে তা জানা নাই। হঠাৎ করে ঈদের পরপরই দোকানদারে মানে অনেক বেশি প্রতি লিটারে 14 টাকা বাড়তি যাচ্ছে। সমস্ত কোম্পানিগুলো যে কোম্পানি সিন্ডিকেট করি তারা রেট নির্ধারণ করে বাজারে মাল ছাড়ায়। যেমন আমি গতকালে শুনেছি তাদের আগে যে রেটের মালগুলো আছে তারা নাকি স্টক করে রাখছে, মাল ছাড়ায় না, কিন্তু বাজারে যখন ক্রেতারা আসে তখন কিন্তু মূল্য দেখে কিনে। বিক্রেতারা বলছেন, সরকারি ঘোষণার পর থেকে তেলের নতুন দর কার্যকর হয়েছে বাজারে, তাই সেই অনুযায়ী বিক্রি হচ্ছে সয়াবিন তেল। আবার কেউ কেউ জানান, নতুন মোড়কজাত তেল বাজারে আসা মাত্রই বাড়তি দামে বিক্রি করবেন সয়াবিন। এখনো নতুন রেটের মাল আসে না, আর যেগুলো আগের রেট আছে এখনো আগের রেটে বিক্রি হচ্ছে। ঈদের পরে আজকে তেল পাইছি, তাও নতুন রেটে। পুরান রেটে ঈদের পরে আমরা একটা মালও পাইনি, আজকের থেকে নতুন রেটের মাল পাইছি, আমরা ওই মাল বিক্রি করতেছি নতুন রেটে। এটার দাম হলো 5 লিটারের দাম হলো 922 টাকা, 2 লিটার হলো 378 টাকা, আমরা 378 টাকায় বিক্রি করতেছি। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও বাংলাদেশের বাজারে দর বৃদ্ধি মোটেও কাম্য নয় বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিগত 54 বছরেও এই মার্চে পর্যন্ত এইভাবে একটা পর্যায়ের মধ্যে 14 টাকা বেড়ে যাওয়া, এটা কোনো যৌক্তিক কারণ আছে বলে আমরা কনজিউমারদের পক্ষ থেকে বলতে পারি। আমরা ভোক্তা হিসেবে আমরা মনে করি এটা আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে এবং আমাদের ধৈর্যের পরীক্ষা মনে করতেছে ওনারা। ভোক্তা স্বার্থে এটার দাম বিশ্ববাজারে এরকম বেড়েই থাকে, সরকার ভর্তুকি দিয়ে ভোক্তাদেরকে সাশ্রয়ী মূল্যে পরিণত দিতে হবে। একটি সূত্র বলছে, এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেশ খানিকটা নিম্নমুখী, তাই বিশ্বব্যাংকের বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে বাড়ানো হলো নতুন করে তেলের দাম। এটা একটা মনিটর করতে, ভালো মনিটর, এইসব ফুসাই মুসে না, স্ট্রং মনিটর করতে হবে, স্ট্রং লোক দিতে হবে, ওই দিয়ে হবে না, আর্মি দিয়ে সাথে দিয়ে লোক দিয়ে পাঠাইতে হবে। আর এই সুযোগে নতুন করে তেলের দাম বৃদ্ধির খবরে রাজধানীর কোথাও কোথাও দেখা দেয় তেলের কৃত্রিম সংকটও। গত ডিসেম্বরে কর ছাড়ের পরেও লিটারে 8 টাকা বাড়ানো হয়েছিল সয়াবিন তেলের দাম, যার সুফল ব্যবসায়ীরা নিলেও বঞ্চিত ছিলেন ক্রেতারা। আর তাই সবাই বলছেন, এই অবস্থা থেকে উত্তরণে ভাঙতে হবে বাজারজাত প্রতিষ্ঠানের সিন্ডিকেট, পাশাপাশি কৃত্রিম সংকট রোধে বাড়াতে হবে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগত 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 20 থেকে 30 জনের আসামি করা হয়েছে। এদিকে সকালে নয়াপল্টনে এই বিষয়ে ব্রিফিংয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ছাত্রদলের কার্যক্রমকে বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সে কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, চেইন অফ কমান্ড নেই। আমরা যেভাবে আমাদের সহকর্মী হারানোর পরও আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু তাদেরকে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা মব জাস্টিস সূচনা করে দেয়। অচিরেই ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগ মিছিল করে, যদি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, তার জন্য একমাত্র দায়ী থাকবে এই জুলাই আগস্টে তারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে, তাদের অনেক দায় নিতে হবে এক্ষেত্রে।
বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। শনিবার রাতে বিশ্বের নানা প্রান্তে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবসের আনুষ্ঠানিকতা। এদিকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ইস্টার সানডে। জুবাইর রহমানের রিপোর্ট। খ্রিস্ট সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের। খ্রিস্ট ধর্মমতে এদিনে ঈশ্বরপুত্র যীশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে যীশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যীশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। যিশুর জন্মস্থান বেথেলহেমে প্রার্থনায় অংশ নেন অনুসারীরা। ভ্যাটিকান সিটিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডের আয়োজন। জেরুজালেমে কঠোর বিধিনিষেধের মধ্যেই চার্চ অব দ্য হোলি সেপালকারে হয় বিশেষ এ প্রার্থনা। এদিকে বাংলাদেশেও নানা আয়োজনে ইস্টার সানডে পালন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকাল থেকে বিভিন্ন গির্জায় হয় বিশেষ প্রার্থনা। এ সময় বিশ্ব শান্তি কামনা করেন খ্রিস্টের অনুসারীরা। এই দিনটা খুবই স্পেশাল একটা দিন, এজন্য এটাকে আমি মনে করি খুবই স্পেশাল। প্রার্থনা হয়, আমরা পাপের ক্ষমা পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি, তাই আজকের দিনটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দের। এছাড়াও যুদ্ধ দূর হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, বৈঠকের বিষয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক তো কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তো দলটির নেতারা গণমাধ্যমকে কি জানিয়েছেন, এই বিষয়ে কি তথ্য আছে জানাবেন? সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, এর আগে কিন্তু একটি সংবাদে আমরা যুক্ত হয়ে কিন্তু জানাচ্ছিলাম যে জাতীয় ঐক্যমত কমিশন এবং বিএনপির যে দ্বিতীয় দফার যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু জানাচ্ছিলাম। তো এখনকার মতো আসলে প্রথম সেশনে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ দীর্ঘ 3.5 ঘন্টা যে বৈঠকটি আসলে চলমান ছিল, এরপরে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলাম খান, এবং তিনি আসলে গণমাধ্যম কর্মীদের কাছে একটা বিষয় জানিয়েছেন যে বাকশালের রাজনীতি বিএনপি কখনোই করে না এবং এটা কখনোই সমর্থন করে না, সেটি তিনি জানিয়েছেন। এবং বিএনপি চায় এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। এর পরপর কিন্তু আসলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য মানে সালাউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে যে বিষয় পয়েন্ট আউটগুলো আসলে আমি একটু নির্দিষ্ট করে একটু জানাতে চাই যে বলেছেন, উনি একটা জিনিস বলেছেন যে বিচার বিভাগের যে স্বাধীনতার কথাটা বলেছেন সেটি যেন অক্ষুণ্ণ থাকে, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও মানুষের যে মৌলিক অধিকার অর্থাৎ প্রজাতন্ত্রের যে অধিকারটুকু সেটি যেন সংরক্ষণ থাকে এবং বলবৎ থাকে। আর এবং পঞ্চদশ সংশোধনী সহ যে নির্বাচনী ব্যবস্থা, যে গণতন্ত্র যে পুনরুদ্ধারের বিষয়টি এবং সেখানে যে কিছু সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যেন করা হয়, সে বিষয়ে কিন্তু তারা ঐক্যমত কমিশনের কাছে তারা অবহিত করেছেন। এবং বিশেষ করে যে 4টি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন, তার মধ্যে কিন্তু দুর্নীতি, নির্বাচন ব্যবস্থাপনা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং বিচার বিভাগের যে সংস্কৃতিহীনতার যে দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা মানুষের, সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসার জন্য তারা কিছু সুপারিশও করেছেন। এছাড়া বিএনপি বলছেন যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যতই আলোচনা হোক না কেন, যতই সমালোচনা হোক না কেন, একটাই চ্যালেঞ্জ যে একটি নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া, যাতে করে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায়, যেটা অতীতে আসলে কখনো হয়নি। পাশাপাশি আরেকটি তিনি জানিয়েছেন যে যে কোনোই মানে দলেই থাক না কেন, অবশ্যই যেন প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে না পারে, সেই বিষয়টি তারা জানিয়েছেন। এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে তারা কথা বলেছেন। তবে সর্বশেষ যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন যে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া গেলেই বাংলাদেশের যে গণতন্ত্র সেটি যেমন একদিকে প্রতিষ্ঠা হবে, তেমনই যে আলোচনা চলমান রয়েছে সেই আলোচনা ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর দ্বিতীয় সেশনের পরেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবে, তখন আমরা হয়তো আরও নির্দিষ্ট করে জানাতে পারবো যে আসলে বিএনপির সাথে যে বৈঠক চলছে ঐক্যমত কমিশনের, আর সর্বশেষ পরিস্থিতিতে আলোচনায় কোন ঐক্যমতে তারা পৌঁছেছেন। তো এটাই ছিল সদা আমার কাছ থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।
দর্শক, বিএনপির বৈঠকে সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। শুধু সড়ক কিংবা ফুটপাত দখল করে নয়, ব্যস্ততম সড়কেও দখল করে ব্যাটারি চালিত অটোরিকশা থরে থরে সাজিয়ে রেখে যেমন বানিয়েছে স্ট্যান্ড, তেমনি ইচ্ছে মতো গড়ে তোলা হয়েছে গ্যারেজও। কার মদদে এসব চলছে কেউ স্বীকার না করলেও হাতে নাতে ধরা পড়ে বিদ্যুৎ চুরি করে শত শত গাড়ির চার্জ দেওয়ার দৃশ্য। আর গতি নিয়ন্ত্রণহীনতার সাতকাহন তো রয়েছে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ অপুর 5 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। নিকট অতীতে রাজধানীর গণপরিবহন থাকলেও এখন তার চেয়ে দ্বিগুণ বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। যদিও আগে প্যাডেল চালিত রিকশার সংখ্যা ছিল অনেক বেশি। প্রশাসনের নাগে ডগায় এসব চলায় আইন প্রয়োগ করা হলেও তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী এমন কোনো এলাকা নেই যে ফুটপাতের রাস্তা দখল করে এভাবেই থরে থরে রাখা হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। এই যে চার্জ দেওয়ার জন্য এই প্রান্তে টার্মিনাল দুটো যোগ করে দিয়েছে, প্লাস মাইনাস। এখান থেকে টার্মিনালে সংযুক্ত করার সাথে এটা চার্জ হয়। তাই গন্তব্য ব্যাপার তেজগাঁও। সেখানে ক্যামেরায় ধরা পড়ে কিভাবে বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ চুরি করে শত শত ব্যাটারি চালিত অটোরিকশায় বাণিজ্যিক মিটার বলে চার্জ দেওয়া হচ্ছে। ডিভাইস লাগে, ব্যাটারি লাগে, চার্জার লাগে, কন্ট্রোল বক্স লাগে, পিক আপ লাগে। না ব্রেক কাজ করে, এটা হাইড্রোলিক ব্রেক না, তো এটা আপনার রিস্কার ব্রেক। মাই টিভির ক্যামেরা দেখে অটো গ্যারেজ মালিকরা সটকে পড়লেও ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা তুলে ধরেন দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ। কথা বলেন গতিবিধি নিয়েও। ব্রেকের গতি, এটা যে গতি ব্রেক মানে না, বেশি স্পিডে চালালে তো এরা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এ উঠতে যে তারা অনেক জোরে গাড়ি চালায়, ব্রেক নাই, নাই, তাদের কোনো শরীর নিরাপত্তা নাই, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো গাড়ি কোনো কাগজপাতি নেই। গাড়িটা যেমন জোরে চলতেছে, যদি আরেক গাড়ি লোকে মেরা দেয়, এটা আমার অ্যাক্সিডেন্ট হইব। দেখা গেছে আমি হাসপাতাল যাবো না, ড্রাইভার সমস্যা হইব। আস্তে ওভারটেক করে যায়, আস্তে ধীরে যায়, 10 মিনিট পরে যায়, এরকম ধৈর্য নাই মানুষের ভিতরে, অটো ড্রাইভারের ভিতরে। এটা এরা ডান বাম বোঝে না, এরা আওড়া কাওড়া ঢুকায় দিয়া আপনার বড় গাড়ি ছোট গাড়ি ওরা কিচ্ছু মানে না। আমি পায়ে রিক্সা চলাই একটা জিনিস এড়ানোর জন্য, ওইটা হইলো মানে আইনি কোনো যানজট যে না থাকে, আমি আইনটা শ্রদ্ধা করি। একদিক দিয়ে ওরা ভাড়ায় কম, আরেক দিক দিয়ে মানুষ যাইতে পারতেছে সহজে, সময়টা কম লাগতেছে। বাণিজ্যিকের নামে আবাসিক মিটারের মাধ্যমে এভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোরিকশার চার্জারগুলোতে চার্জ দেওয়া হচ্ছে, যার ফলে একদিকে যেমন বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে, অন্যদিকে এসব গাড়ি যে গতি, সেই গতি নিয়ন্ত্রণ না করার ফলে যেমন অনেকে হারাচ্ছেন প্রাণ, তেমনি অনেকে পঙ্গুত্ব বরণ করে কাটাচ্ছেন হাসপাতালে বেডে। এই থেকে কি পরিত্রাণের কোনো পথ নেই? এমনটি প্রশ্ন নগরবাসীর। তেজগাঁও থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ফেব্রুয়ারি থেকে ভ্রমণ নিষিদ্ধ থাকায় এই 2 মাসে দেশের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে স্থানীয়রা ছাড়া পর্যটকের আনাগোনা নেই। ফলে তুলনামূলক নির্জনতায় নতুনত্ব পেয়েছে সেন্ট মার্টিনের প্রকৃতি। কিন্তু মুদ্রার ওপিঠ হিসেবে এক প্রকার কর্মহীন দিন কাটছে স্থানীয়দের। তাই বিকল্প কর্মসংস্থানের দাবি তুলছেন প্রবাল দ্বীপের বাসিন্দারা। সেন্ট মার্টিন থেকে এম কেফায়েতুল্লাহ খানের তথ্য ছবিতে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটক মৌসুম চলে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। সবশেষ মৌসুমে প্রবাল দ্বীপ সুরক্ষায় পর্যটক যাতায়াত সীমিত ও সময় কমিয়ে দেওয়ার কারণে চলতি বছর মাত্র 1.5 মাস পর্যটকদের জন্য আনাগোনা ছিল দেশের পর্যটন কেন্দ্রবিন্দুতে। আগেভাগেই দ্বীপটিতে পর্যটন বন্ধ হয়ে যাওয়ায় এখন বেকার সময় কাটাচ্ছেন দ্বীপের অধিবাসীরা। মাত্র 1.5 মাসের রোজগারে বছরের বাকি সময় কাটাতে হচ্ছে বলে অর্থনৈতিক চাপে রয়েছেন তারা। ইনকাম নাই, আরো হাইতলতে বেশি কষ্ট আছে। ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ হয়ে গিয়ে ফিশিংয়ের যে নির্ভরশীল বা যে ফ্যামিলিগুলো আছে, এদের অনেক অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে। মাছ মাইরা এই 1.5 মাস আমরা কিভাবে করে চলবো এটা বলার মতন নাই, আমরা খুব কষ্টে আছি। 1.5 মাসের মধ্যে আমরা যা ইনকাম করেছি, এই ইনকাম দিয়ে আমাদের চলাও খুব কঠিন হয়ে যাচ্ছে। দ্বীপের অধিবাসীদের বেশিরভাগেরই প্রধান পেশা পর্যটন নির্ভর ও মাছ ধরা হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। সরকারের কাছে বিকল্প পেশার ব্যবস্থার দাবিও জানাচ্ছেন দ্বীপবাসী। আমাদের জন্য অন্তত এই জীবন জীবিকা নির্বাহ করার একটি উপায় আমাদেরকে বের করে দিলে অত্যন্ত ভালো হয়। আমরা সরকারের কাছে আকুল একটা আবেদন করতেছি, আমাদের বিকল্প কর্মসংস্থান করে দিলে অনেক ভালো হতো। এছাড়াও বিভিন্ন সময় ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে বিক্ষোভ ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছেন দ্বীপের কিছু মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি।